মাত্র ১৬ টাকা দিয়ে একটা বিশাল শিল্প সাম্রাজ্য। ভাবা যায় আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য অনুপ্রেরণার গল্প শুনব। গল্পটা আখিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আখিজ উদ্দিনের। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে সফল শিল্পপতিদের একজনের কথা যদি বলি, আর বলি যে তার শুরুটা হয়েছিল রেল স্টেশনে কমলা লেবু বিক্রি করে, বিশ্বাস হবে? হ্যাঁ, একদম সত্যি। এই অসাধারণ গল্পটাই হল শেখ আকিজ উদ্দিনের। চলুন আজ তার সেই অবিশ্বাস্য যাত্রার একেবারে শুরু থেকে দেখে আসি। হ্যাঁ, এই যে দেখছেন, মাত্র ১৬ টাকা। সবকিছু শুরু হয়েছিল ঠিক এই টাকাটা দিয়েই। সময়টা ছিল ১৯৪০-এর দশকের শুরুর দিক। ১৩ বছর বয়সের একটা কিশোর বাড়ি থেকে যখন বেরিয়ে পড়ে, তখন তার পকেটে ছিল শুধু এই ১৬টা টাকা। এটাই ছিল তার জীবনের প্রথম আর একমাত্র পুঁজি। তো এই ১৬ টাকা নিয়ে শুরু হলো তার যাত্রা। আসুন একটু পেছনে ফিরে দেখি, ঠিক কী এমন পরিস্থিতি হয়েছিল যে ওইটুকু একটা ছেলেকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো। শেখ আকিজউদ্দিনের জন্ম ১৯২৯ সালে খুলনার মধ্যডাঙ্গা গ্রামে। বাবা শেখ মফিজউদ্দিন ছিলেন একজন সাধারণ ছোটখাটো ব্যবসায়ী। বুঝতেই পারছেন, পরিবারে বেশ অন্টন ছিল, আর সে কারণেই তার পড়াশোনাও বেশি দূর এগোয়নি। আর এর মধ্যেই একদিন বাবার সাথে কি একটা বিষয় নিয়ে বেশ বড়সড় একটা মন কষাকষি হয়, আর তারপরেই মাত্র ১৩ বছর বয়সে তিনি বাড়ি ছাড়ার মতো ওইরকম একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বাড়ি থেকে তো বেরিয়ে পড়লেন, কিন্তু যাবেনটা কোথায়? সোজা চলে গেলেন তখনকার দিনের বিশাল শহর কলকাতায়। কিন্তু তিনি কি জানতেন ওই শহরে তার জন্যে কি কঠিন এক জীবন সংগ্রাম অপেক্ষা করছিল? এই সংগ্রামটাই কিন্তু তার ভবিষ্যতের ভিতটা গড়ে দিয়েছিল। বিশাল কলকাতা শহর, কিন্তু সেখানে তার পরিচিত কেউ নেই, কোনো আত্মীয় স্বজন নেই। তো মাথা গোজা ঠাঁই হবে কোথায়? প্রথম আশ্রয় হল শিয়ালদাহ রেল স্টেশনের প্ল্যাটফর্ম। ভাবা যায়, রাতের পর রাত কেটেছে খবরের কাগজ বিছিয়ে আর একটা ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে। কিন্তু এভাবে তো আর চলে না, টিকে থাকতে হবে। তো এই টিকে থাকার লড়াই থেকেই তিনি তার প্রথম ব্যবসাটা শুরু করেন। কি সেই ব্যবসা? মাত্র ২.৫ টাকা দিয়ে নিলাম থেকে ৪ ঝুড়ি কমলা কিনলেন। তারপর হাওড়া ব্রিজের কাছে সেগুলো ফেরি করে বিক্রি করতে শুরু করলেন। উদ্যোক্তা জীবনের শুরুটা হলো ঠিক এভাবেই। আচ্ছা, প্রথম দিনের ব্যবসার শেষে কি হলো জানেন? সারাদিন খেটে খুঁটে কুলি ভাড়া দিয়ে, এমনকি পুলিশকে কিছু টাকা দেওয়ার পরেও তার লাভ হয়েছিল কত? মাত্র ১০ পয়সা। হ্যাঁ, ১০ পয়সা। শুরুটাই যে কতটা কঠিন ছিল তা তো বোঝাই যাচ্ছে। পথ চলাটা একদমই সহজ ছিল না। একদিন হলো কি, রাস্তায় বিনা অনুমতিতে দোকান বসানোর অভিযোগে পুলিশ তাকে ধরেই ফেলল। শুধু ধরাই না, তাকে ৩ দিন জেলও খাটতে হয়েছিল, জরিমানাও দিতে হয়েছিল। এটা ছিল তার জীবনের জন্য অনেক বড় একটা ধাক্কা। জেল থেকে ছাড়া পেয়ে তিনি গ্রামে ফিরে আসলেন, আর ঠিক এখানেই তার জীবনের গল্পটা একটা নতুন মোড় নেয়। তিনি এমন একটা ব্যবসার আইডিয়া খুঁজে পান যেটা তার ভবিষ্যৎ সাম্রাজ্যের একেবারে ভিত্তিটা তৈরি করে দিয়েছিল। তখন বিধু বিড়ি নামে একটা স্থানীয় ব্র্যান্ড বেশ জনপ্রিয় ছিল। ওটা দেখেই তিনি অনুপ্রেরণা পান। ১৯৫২ সালের কথা, নিজের মুদি দোকানের সাথেই তিনি বিড়ি তৈরি করা শুরু করলেন, আর ব্র্যান্ডের নাম দিলেন আকিজ বিড়ি, মানে নিজের নামেই। এরপর শুধু কঠোর পরিশ্রম, আর তার ফলও পেলেন হাতে নাতে। ব্যবসাটা এত দ্রুত জনপ্রিয় হল যে ৬০-এর দশকের মধ্যেই তার কারখানায় প্রায় ২৫০ শ্রমিক কাজ করত। কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। আসল পরীক্ষাটা এলো ১৯৫৪ সালে। এক ভয়াবহ আগুনে তার দোকান, তার সব মালপত্র, প্রায় ৩০,০০০ টাকার বিনিয়োগ, সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। যে কোনো সাধারণ মানুষ হলে তো ভেঙেই পড়ত, তাই না? কিন্তু তিনি পড়েননি। স্থানীয় মানুষজন তাকে সাহায্য করল, আর নিজের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে তিনি শূন্য থেকে আবার সবকিছু নতুন করে গড়ে তুললেন। এটাই ছিল তার চরিত্রের আসল জোর। আর এই যে ঘুরে দাঁড়ালেন, এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একজন সাধারণ বিড়ি ব্যবসায়ী থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম সেরা একজন শিল্পপতি। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে ধাপে ধাপে তিনি তার ব্যবসাকে বড় করেছেন। ৫০-এর দশকে শুরুটা হলো বিড়ি দিয়ে, এরপর ৬০-এর দশকে এলেন পাট আর তামাক শিল্পে, ৭০-এর দশকে প্রিন্টিং আর প্যাকেজিং, ৮০-এর দশকে ট্রান্সপোর্ট, ফার্মাসিউটিক্যালস, ৯০-এর দশকে সিমেন্ট, টেক্সটাইল, পাটকল, আর ২০০০ সালের পর তো ফুড অ্যান্ড বেভারেজ, টেকনোলজি, মানে কোনো খাতই প্রায় বাদ রাখেননি। তার গড়ে তোলা এই প্রতিষ্ঠানগুলোর দিকে একবার দেখুন। আকিজ বিড়ি, আকিজ জুট মিলস, আকিজ সিমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, টেক্সটাইল, সিরামিক্স, কি নেই! মানে তার সাম্রাজ্য যে কতটা বিশাল আর বৈচিত্র্যময় ছিল তা এটা দেখলেই বোঝা যায়। আর সবচেয়ে বড় কথা, যে খাতেই হাত দিয়েছেন সেখানেই সাফল্য পেয়েছেন।
আর এই বিশাল শিল্প সাম্রাজ্যের একটা বড় দিক কি জানেন? এর মাধ্যমে 40,000-এরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে। ভাবুন একবার, দেশের অর্থনীতিতে এর অবদানটা যে ঠিক কত বড় তা হয়তো বলে শেষ করা যাবে না। কিন্তু শেখ আকিজউদ্দিনের পরিচয় শুধু একজন সফল ব্যবসায়ী হিসেবেই শেষ হয়ে যায় না। তিনি ছিলেন তার চেয়েও অনেক বড় কিছু, একজন কিংবদন্তি। ব্যবসার বাইরেও সমাজের জন্য তিনি যা করেছেন তা তাকে মানুষের মনে অমর করে রেখেছে। যেমন ধরুন ১৯৮০ সালে তিনি প্রতিষ্ঠা করেন আদ-দ্বীন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অধীনে তিনি হাসপাতাল, স্কুল, এতিমখানা এরকম অসংখ্য জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো আজও লাখ লাখ মানুষের সেবা দিয়ে যাচ্ছে। কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে সমাজ থেকে তিনি এত কিছু পেয়েছেন, সেই সমাজের প্রতি তারও একটা বড় দায়িত্ব আছে। তার ব্যবসার মূলমন্ত্রটা কি ছিল জানেন? খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা কথা। তিনি সবসময় বলতেন, কখনো গ্রাহকের সাথে অসাধু হবে না, মানে কাস্টমারের সাথে কোনো 2 নম্বরই করা চলবে না। এই যে সততার নীতি, এটাই ছিল তার সাফল্যের আসল চাবিকাঠি। আর এই শিক্ষাটাই তিনি তার কর্মীদের আর ছেলেমেয়েদের দিয়ে গেছেন। তো পুরো গল্পটা শোনার পর শেষে একটা প্রশ্ন মনে আসতেই পারে, কঠোর পরিশ্রম নাকি আপসহীন সততা, এই দুটোর মধ্যে কোনটা ছাড়া শেখ আকিজউদ্দিনের এই অবিশ্বাস্য যাত্রাটা অসম্ভব হয়ে যেত? একটু ভাবলেই হয়তো উত্তরটা পাওয়া যাবে। আসলে একটা ছাড়া আরেকটা অর্থহীন। তার জীবন আমাদের ঠিক এই শিক্ষাটাই দিয়ে যায়।